হচ্ছে দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। আপনার মনে হয় না বাবা এটা জল, তবে এখানটা বৃষ্টি তো যতক্ষণ হয় ততক্ষণে একটা প্রবলেম হয়ে গেছে, একই সেম নাম্বার দুজনের পড়ে গেছে। এটাই হচ্ছে কঙ্কালীতলা মন্দিরের গেট। তো দিদি এখানে মন্দিরের ডালার প্রাইস কত আছে, আর এখান থেকে দাদা কত করে নিচ্ছ সেটা একটু বলে দাও। সাইট সিন আমি আপনাদের হাইলি রেকমেন্ড করছি, সাইট সিন শেষ হয়ে গেলে অবশ্যই প্রান্তিকে চলে আসুন। তোরে ক্যামেরা আলো আছে তো, সঙ্গে ব্যাগ থাকলে ব্যাগ কিন্তু নিয়ে ভেতরে যাওয়া যাবে না। স্কুল জীবনে লেখাপড়ায় একদমই মন দিতাম না। বাংলা বইয়ে কবি, কবিতা, সাহিত্য, উপন্যাস এসব কিছুই মাথায় আসতো না। ছোট থেকে ঘুরে বেড়ানোর নেশা ছিল প্রবল। 26 বছর বয়সে এসে বুঝতে পারি ঠিক করে লেখাপড়া না শিখে কী ভুল করেছি। তাই আজ অনেক ক্ষেত্রে শিক্ষা নিতে হচ্ছে গুগলে গিয়ে উইকিপিডিয়া থেকে, কারণ পেটে শিক্ষা মাথায় বুদ্ধি না থাকলে ঘুরে বেড়ানো অচল। আজকে শান্তিনিকেতন ভ্রমণকে শুধু ভ্রমণ বললে ভুল হবে। আজকে আমি সেই জ্ঞান অর্জন করার চেষ্টায় চলেছি যেটা বইয়ের পৃষ্ঠায় আগে কোনোদিন খুঁজেও দেখিনি। তারই সাথে খুব কম খরচে শান্তিনিকেতনে পৌঁছানো, সাইট সিন, শান্তিপূর্ণভাবে থাকার সবথেকে বেস্ট রিসোর্ট সহ টোটাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা রইল এই ভিডিওতে। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। আজকে আমি কোথায় চললাম সেটা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। আজকে আমি যাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেশে বোলপুর শান্তিনিকেতন। এখন সকালবেলায় আমি হাওড়া থেকে ট্রেন ধরবো। যাওয়ার জন্য কিন্তু অনেক অপশান রয়েছে হাওড়া এবং শিয়ালদা থেকে। প্রায় সকাল থেকে মা তারা এক্সপ্রেস থেকে শুরু করে সারাদিনে অনেক ট্রেন আছে বোলপুর শান্তিনিকেতনে যাওয়ার জন্য। 10টা 5-এ হাওড়া স্টেশন থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে আমি পৌঁছবো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। বর্তমানে শান্তিনিকেতন হচ্ছে একটা জনপ্রিয় জায়গা। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই প্রচুর মানুষ ওখানে ঘুরতে যায়। বিশেষ করে ওখানে যে সোনাঝুরি হাট আছে, অনেক মানুষ ওখানে কেনাকাটা করতেও যায়। আমি যাচ্ছি একদিনের ট্রিপে, ট্রেনে করে যাব, সারাদিন ওখানে ঘুরে দেখবো কী কী ঘোরার জিনিস আছে, তারপর আবার ট্রেনে করে আবার এই হাওড়া স্টেশন পর্যন্ত ফিরে আসবো। তাহলে চলুন এখন স্টেশনের দিকে যাওয়া যাক। আর মাত্র হাতে সময় রয়েছে 1 ঘন্টা। দাদা 1 কাপ চা দাও। মাটির কাপে দেবে। সকালবেলায় হাওড়া স্টেশনের বাইরে ব্রিজের সামনে দাঁড়িয়ে চা খেতে বেশ ভালোই লাগে। 1 2 3 3 7 8 হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস সকাল 10টা বেজে 5 মিনিটে 12 পূর্ব প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। 123-37 শান্তিনিকেতন এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্মে অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়ে রয়েছে। আর বাম দিকে দেখুন 13 নম্বরে যে লোকাল দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে মেদিনীপুর লোকাল, মানে যেই দিকে হচ্ছে আমার বাড়ি সেই দিকে হচ্ছে যাচ্ছে ট্রেনটা। আর এই শান্তিনিকেতন এক্সপ্রেসে টোটাল 9টা জেনারেল কোচ আছে, 4টে সেকেন্ড সিটিং এবং 2টো হচ্ছে সিসি। একদম ট্রেনের শেষ ভাগে রয়েছে একটা লেডিস কম্পার্টমেন্ট মানে জেনারেল, তারপরে সেকেন্ড সিটিং, মিডলের দিকে আছে সিসি আছে, একদম প্রথম ভাগে রয়েছে 8টা জেনারেল কোচ। আমি কেটেছি সেকেন্ড সিটিং। সেকেন্ড সিটিংয়ের খরচ হচ্ছে 95 টাকা পার পার্সন। আর যদি সিসিতে যেতে চান তাহলে 315 টাকা করে টিকিটের চার্জ। মাত্র 2 ঘন্টা 10 মিনিটের জার্নি। আপনারা চাইলে কিন্তু জেনারেলে করেও যেতে পারেন। জেনারেলে বেশ কিছু সিট দেখছি এখনও খালি রয়েছে। আমার সিট রয়েছে D1। এই সেকেন্ড সিটিংয়ের পাশে কিন্তু রয়েছে এসি চেয়ার কার, পরপর 2টো কোচ। আমি D1-এ টিকিট কেটেছিলাম সেকেন্ড সিটিংয়ে, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, একই সেম নাম্বার দুজনের পড়ে গেছে। এই পাশে এই যে হচ্ছে দাদা আছে তারও হচ্ছে মিডিলে সিট 50। আর আমি টিকিট কেটেছি আজকে এই হাওড়া স্টেশনে এসে এই 1 ঘন্টা আগে। তো আমাকে দেখাচ্ছিল টিকিট অ্যাভেলেবেল আছে, টিকিট আমি কেটে নিয়েছি। আমার সিট হচ্ছে কনফার্ম হয়েও গেছে, মেসেজও চলে আসছে 50 নম্বর। এই সিটটা এখন হচ্ছে দুজনের। তো এইগুলো কিভাবে হয়, এর আগেও যখন আমি ট্রাভেল করেছি তখন এমন হয়েছে যে একই সিটে একই নাম্বার দুজনের পড়ে গেছে। অনেক সময় একজনকে আবার এসে ট্রান্সফার করে দিয়েছে। টিটি আসুক, টিটির সাথে কথাবার্তা বলবো, দেখি কোথায় সিটের অ্যারেঞ্জমেন্ট করা যায়, তো সেখানে চলে যাবো। বেশ ভালো সিট পেয়েছিলাম একটা সেকেন্ড সিটিংয়ে, একদম দুদিকে মুখ করে বসার যে সিট, মাঝখানে একটা টেবিলও ছিল, খাওয়া দাওয়ার বেশ সুবিধে হতো। কিন্তু ওই যে একটা সিটে দুজনের পড়ে গেছে, কাউকে না কাউকে তো অ্যাডজাস্ট করতেই হতো। বাচ্চা ছিল সেই জন্য আমি হচ্ছে চলে আসলাম এখানে। আর এই ট্রেনে টিটি কখন আসবে কি আসবে না, উঠবে কি না তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই জন্যই পাশে জেনারেলেই চলে আসছি, মানে সেকেন্ড সিটিং টিকিট কেটে জেনারেলে করে আজকে হচ্ছে ট্রাভেল করব। কোনো অসুবিধা নেই, জেনারেল পুরো একদম ফাঁকা। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেনারেলের কোচ, বেশিরভাগ সিট কিন্তু পুরো খালি খালি রয়েছে। অ্যাকোয়া ডায়মন্ড লোকাল জল 20 টাকা নিল। 20 টাকাতে কিন্তু বিসলেরির বোতলও পাওয়া যায়। ঘড়িতে ঠিক 10টা 5 বাজার সাথে সাথে ট্রেন ছেড়ে দিল 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তারই সাথে পাশে দেখুন ইন্দোর হাওড়া এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে, মানে সিপ্রা এক্সপ্রেস। এই ইন্দোরের ট্রেনে আমি হচ্ছে যাই, আমি যেখানে থাকি মধ্যপ্রদেশে। ইন্দোর থেকে হাওড়াতে সকালবেলা বেশ দেরি করে ঢুকেছিল, সেই জন্য এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। লেলুয়া স্টেশন ক্রস করার পরে ট্রেনের স্পিড মোটামুটি ভালোই ধরে নিয়েছে, বেশি জায়গায় দাঁড়াচ্ছে না। মাঝে ওই বর্ধমান আর তারপরে গুসকারা বলে একটা জায়গা আছে, ওখানে দাঁড়াবে। মাত্র 2 ঘন্টা 10 মিনিটে, সেই জন্য ট্রেনটা বেশ পৌঁছে দিচ্ছে, বেশ ভালো সময়। আপনারাও কিন্তু এই
ট্রেনে করে জার্নি করতে পারেন শান্তিনিকেতন গেলে। জেনারেল ক্লাসে জার্নি করতে হলে সবথেকে ভালো সিট সাইডের এই লোয়ার সিঙ্গেল সিটটা। বর্ধমান জংশনে এসে পৌঁছাবার কথা ছিল 11টা বেজে 12 মিনিটে, তার জায়গায় 11টা 27-এ এখানে এসে পৌঁছালাম। এইটা ছিল 2 নম্বর প্ল্যাটফর্ম, মাত্র 2 মিনিট হল ছিল এখানে। এরপরে নেক্সট হলটা আছে ঘুষখারাতে 11টা বেজে 50 মিনিটে। এই দুপুরের সময় প্রচণ্ড রোদ থাকা সত্ত্বেও গরম একদম নেই, একটা ঠান্ডা দমকা হাওয়া মুখের মধ্যে এসে লাগছে, মনে হচ্ছে দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। এটাই হলো গুসকরা স্টেশন, মানে এই ট্রেনের দ্বিতীয় হল্ট। এরপরে আসতে চলেছে একদম বোলপুর শান্তিনিকেতন। এখানে পৌঁছবার সময় ছিল 11টা বেজে 50 মিনিটে, 12টা 7 বাজে এখন। খুব বেশিক্ষণ লেট নেই, আর মোটামুটি ট্রেন ভালোই ট্রেনে চলছে, যখন স্পিডে চলছে না অনেকটা করে ট্রেনে দিচ্ছে। আশা রাখছি ওই 12:30টার একটু আশেপাশে পৌঁছে যাব। গুসকরা স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন 25 মিনিটের মতো সময় লাগে। শান্তিনিকেতনের সময় আছে 12টা বেজে 15 মিনিটে। সামনেই আসতে চলেছে শান্তিনিকেতন, ব্যাগপত্র নিয়ে নিয়েছি। তো ফাইনালি 145 কিলোমিটার জার্নি করে হাওড়া থেকে আমি পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এই ট্রেনটা হচ্ছে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো উপরে এই যে ওভারব্রিজ দেখছেন, ওভারব্রিজ দিয়ে এখন স্টেশনের বাইরে বেরোবো। স্টেশনের বাইরে বেরোলে এখানে কিন্তু প্রচুর টোটো আছে, যারা এখান থেকে সাইট সিন কিংবা এখান থেকে সোনাঝুরি হাট গেলে এখান থেকে আপনারা যেতে পারবেন। আপনি কত নিচ্ছেন? 150 টাকা, 200 টাকা, 150 সোনাঝুরি হাট পর্যন্ত যেতে এখান থেকে বলছি 150। আপনি সাইট সিন করান? হ্যাঁ, সাইট সিন। না কত নেন বলুন। সাইট সিন আমি দেখিয়ে দেবো, না দেখলে বিশ্বাস করবেন না। আপনি বলুন, আসুন আপনাকে কম করে। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে একবার সাইট সিনের কথা মুখে আনলেই হলো, সাথে সাথে গাড়ি চালকেরা বুঝে যান যে আপনি এখানে প্রথমবার এসেছেন। এই সুযোগেই সাইট সিন করানোর নামে এমন একটা দাম চেয়ে বসে যেটা একদম লাগাম ছাড়া। কেউ বলছে 1000, কেউ বলছে 1200, আবার কেউ বলছে 1400, কেউ বলছে আগে ঘুরে নিন তারপরে দেখে বুঝে টাকা দেবেন। এই ধরনের কথাবার্তার জালে যারা একবার জড়িয়ে পড়বেন তাদের অনেক বেশি টাকা ব্যয় হয়ে যেতে পারে। এই জন্য বলি, যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময় সাইট সিনের জন্য যখন গাড়ি বুক করবেন তখন অবশ্যই আগে থেকে দরদাম কষাকষি করে তারপরে উঠবেন। এখান থেকে বিশ্বভারতীতে যাওয়ার রাস্তাটা দেখালাম, ওখান থেকে অল্প একটু এগোতেই এখানে শেষ হয়ে গেল বোলপুর। এই জায়গা থেকে শান্তিনিকেতনের এরিয়া শুরু। ডান দিকের এই যে মাঠটা দেখছেন, এই মাঠটা হচ্ছে পৌষ মেলার মাঠ। না পৌষ মাসে এখানে মেলা বসে, তাই তো? হ্যাঁ, 7ই পৌষ। 22 তারিখ। আর এই বোলপুর শান্তিনিকেতন এমন একটা জায়গা, এখানে কিন্তু কম বাজেট থেকে একদম বেশি বাজেট পর্যন্ত প্রচুর হোটেলের অপশন রয়েছে। এর আগে শান্তিনিকেতনে থাকার জন্য অনেক নামি দামি হোটেলের ভিডিও হয়তো দেখেছেন। আজকে সাইট সিনের পূর্বে আপনাদের চলুন শান্তিনিকেতনের সবথেকে বেস্ট কোলাহলমুক্ত এক গ্রাম বাংলার রিসোর্টে নিয়ে যাই। এটা আজকের ওয়ান ডে ট্রিপে আমার কাজে না আসলেও আপনাদের অনেকেরই অবশ্যই কাজে লাগবে, বিশেষ করে যারা 1-2 দিনের জন্য শান্তিপূর্ণভাবে শান্তিনিকেতনে স্টে করতে চাইছেন। শান্তিনিকেতন রোড ধরে শ্যামবাটি ক্যানেল পার করে সোনাঝুরি হাটে যাওয়ার উল্টো দিকের রাস্তা, প্রান্তিক স্টেশনের রোড ধরেই এগিয়ে চললাম কঙ্কালীতলার মায়ের মন্দিরের দিকে। যেহেতু সোনাঝুরির হাট জমজমাটভাবে বসতে সময় লেগে যায় প্রায় দুপুর 2টো, সেই জন্য ঠিক করলাম আগে থাকার রিসোর্টটা দেখে তারপরে কঙ্কালীতলার মায়ের মন্দিরে দর্শন করে সোনাঝুরির হাট এবং হাতে বেশি সময় থাকলে আরও কয়েকটা জায়গা ভিজিট করব। তার সাথে চেষ্টা করব যতটা সম্ভব কম খরচে ঘোরা যায়। এখন টোটোতে করে 150 টাকা রিজার্ভের ভাড়া দিয়ে চলে আসছি কঙ্কালীতলার মায়ের মন্দিরের দিকে। এই যে গেটটা করা আছে দেখছেন, এটাই হচ্ছে কঙ্কালীতলা মন্দিরের গেট। কঙ্কালীতলা মন্দিরের সামনে থেকে বোলপুর লাঘাটা লাভপুর রোড ধরে অল্প দূরত্বে আমদাহারা কালী মন্দিরের অপোজিট রাস্তায় অল্প কিছুটা প্রবেশ করে বাম দিকে রয়েছে কপাভিলে রিসোর্ট। চারিদিকে প্রাচীর দিয়ে বেষ্টন করা এন্ট্রি গেটের মধ্যে দিয়ে প্রবেশ করেই বুঝেছিলাম ভেতরের পরিবেশটা বেশ নিরাপদ। গেট দিয়ে প্রবেশের শুরুতে রুমগুলো দূর থেকে সাধারণ মনে হলেও যত ভেতরের দিকে এগোচ্ছিলাম
ততটাই সারপ্রাইজড হচ্ছিলাম। একদম পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে বিভিন্ন রং বেরঙের কালার কম্বিনেশনে গড়ে তোলা হয়েছে প্রচুর সংখ্যক ছোট ছোট বাংলো। ভেতরের পরিবেশটা কিছুটা ছোটবেলায় দেখা বাড়ির ক্যালেন্ডারের ছবির মতো মনোমুগ্ধকর। প্রথমবার দেখলে মনে হয় বিভিন্ন স্টাইলে বিভিন্ন কালার কম্বিনেশনে ছোট ছোট বাংলোগুলো এক একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডের উপর বসিয়ে দেওয়া হয়েছে। হাতে যেটুকু সময় ছিল তাতে আমি যে কটা বাংলোর ভেতরে ঢুকে দেখেছি, ডাইনিং হল থেকে রুমের ভেতর পুরোপুরি ফুল এসি। এক একটা বাংলোতে দুটো করে বেডরুম রয়েছে, দুটো রুমে দুটো ডাবল বেড রয়েছে। বেডগুলো বেশ বড়, 3 জন পর্যন্ত ঘুমোতে পারবেন। সাথে অ্যাটাচ বাথরুম, রুমের মধ্যে আলমারি, রুমের বাইরে হল ঘরে সোফা, চেয়ার, টি টেবিল, এলইডি টিভি ইত্যাদি সব কিছুই রয়েছে। শান্তিনিকেতনে ঘুরতে এসে যারা একদিন কিংবা 2 দিনের জন্য একটু ভালো রুম খুঁজছেন, হাতে একটু বাজেটও রয়েছে, তাদের জন্য এই জায়গা একদম বেস্ট হতে পারে। একদম নিরিবিলি গ্রাম্য প্রকৃতির বুকে একটা বেস্ট রিসর্ট। সময় পাল্টাচ্ছে, তার সাথে মানুষের চিন্তা ভাবনাও পাল্টাচ্ছে। এখন অনেক মানুষই চান একটু লাক্সারিয়াসভাবে একদিন কিংবা 2 দিনের জন্য কোথাও ঘুরে আসতে। তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। কিছু বাংলোর মধ্যে আবার সেপারেট সুইমিং পুলও রয়েছে, যার মজা আপনারা এখানে আসলে নিতে পারবেন। নমস্কার, আমি কোপাভিলা রিসোর্টস থেকে বলছি। আমাদের এই কোপাভিলা রিসোর্টস 2021 সাল থেকে চালু হয়েছে। এখানে আপনাদের থাকার জন্য সমস্ত রকম সুব্যবস্থা আমরা করেছি। এখানে আমার এই পেছন দিকে যে বাংলোগুলো দেখছেন, এই বাংলোগুলোর ভাড়া মোটামুটি 4000 টাকা করে এক একটা বাংলোর ভাড়া। 1800 স্কোয়ার ফিট করে এক একটা বাংলো রয়েছে। দুটো পরিবার একসঙ্গে খুব ভালো মতন থাকতে পারবেন। গ্রুপে আসলে আমাদের সঙ্গে ফোনে আগে কমিউনিকেশন করে নেবেন, সমস্ত ব্যাপারটা আমরাই অর্গানাইজ করে দেবো। বাংলোগুলোর সঙ্গে আপনারা যদি দেখতে চান তো ওখানে একটা সুইমিং পুলও আমরা করেছি। সুইমিং পুলটা আপনারা এনজয় করতে পারবেন। বিভিন্ন পার্টি, জন্মদিন, বিবাহবার্ষিকী এইগুলোও রেখেছি। পিছনেই আমাদের রয়েছে কোপাই নদী। এই কোপাই নদীর সৌন্দর্য আপনারা ভীষণভাবে এনজয় করতে পারবেন। টোটাল শান্তিনিকেতনের মধ্যে আমাদের এই প্রজেক্টটা প্রায় 650 কাঠার উপরে রয়েছে, যেটা টোটাল শান্তিনিকেতনের মধ্যে কোথাও আপনারা পাবেন না। পার্কিংয়ের সুবিধা, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, বাউল গান আমাদের রয়েছে। টোটাল এই প্রজেক্টটা সিকিউরড প্রজেক্ট। আপনারা আসুন, আপনারা আসলেই জিনিসটাকে বুঝতে পারবেন এবং দেখতেও পারবেন। পুরো বোলপুর শান্তিনিকেতনের মধ্যে সব থেকে বেস্ট রিসোর্ট আমার দেখা, সেটাও আবার গ্রাম বাংলার একদম মধ্যে। তো চলুন এইবারে আমরা কঙ্কালীতলার মায়ের মন্দিরের দিকে এগোই। আমি এখন চলে আসলাম কঙ্কালীতলার যে মায়ের যে মন্দির আছে তারই সামনে। এই যে এইদিকে মন্দির, আর মন্দিরের সামনে দেখুন এখানে লাইন ধরে এখানে অনেক আপনারা দোকান পেয়ে যাবেন, যেখানে মন্দিরের পুজোর ডালা পাওয়া যাচ্ছে। তো দিদি, এখানে মন্দিরের ডালার প্রাইস কত আছে? ডালা 5টা 5 রকম ফল দিয়ে, আলতা, সিঁদুর, মিষ্টি, ধূপকাঠি দিয়ে 101 টাকা। 101 টাকা? এখানে থাকবে দুটো ফল, 51 টাকা দুটো ফল দিয়ে ডালি দেবেন, তাই তো? 50 টাকা থেকে শুরু, 151 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। বীরভূম জেলার বোলপুর মহকুমার মধ্যে অবস্থিত এই কঙ্কালীতলা মন্দির, এই মন্দির হিন্দু তীর্থস্থানের একটি তীর্থস্থান। তারাপীঠ শক্তিপীঠের মতো এই কঙ্কালীতলা মন্দির 51টি সতীপীঠের একটি সতীপীঠ। হিন্দু ধর্মের মানুষদের বিশ্বাস, দক্ষযজ্ঞের সময় এখানে দেবী পার্বতীর কঙ্কাল পাওয়া গেছিল, তাই এই জায়গার নাম কঙ্কালীতলা। এই মন্দিরের পেছনের দিকে রয়েছে একটি পুরনো অশ্বত্থ গাছ, যেখানে গাছে ধাগা বাঁধলে নাকি মানুষের মনস্কামনা পূরণ হয়, এমনটা মানুষের বিশ্বাস। এই মন্দিরের বাম পাশ দিয়ে একটি রাস্তা পেছনের দিকে চলে গেছে, যেই রাস্তা একদম গিয়ে পৌঁছেছে কোপাই নদীর ঘাটে। এই নদী রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণনায় উল্লেখ আছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই নদীকে দেখে তারানাথ শঙ্কর বন্দ্যোপাধ্যায়ও একটি উপন্যাস রচনা করেছিলেন, যার নাম হাসুলি বাঁকের উপকথা। শান্তিনিকেতনের যে বিখ্যাত সোনাঝুরির হাট আছে না, সেই হাটটা কিন্তু ধীরে ধীরে এখানে সরিয়ে নেওয়া হচ্ছে। মানে যেই জায়গায় এখন আমরা যাবো, মানে এরপর নেক্সট সোনাঝুরি হাটে, তো ওই হাট আর কয়েক মাস পর থেকে ওখানে দেখতে পাওয়া যাবে না, কারণ গভর্নমেন্ট থেকে ওখানে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে হাট সরিয়ে নেওয়া হবে খুব তাড়াতাড়ি। এই যে কঙ্কালীতলার মন্দিরের এই যে পুরো প্রাঙ্গণটা দেখছেন না, আগামী সময় থেকে এই জায়গাতে কিন্তু সোনাঝুরির হাট আপনারা দেখতে পাবেন। কঙ্কালীতলার এই যে মন্দির আছে, এই মায়ের মন্দির এবং এখানে যে শিব মন্দির প্রচণ্ড কিন্তু জাগ্রত। অনেক দূর থেকে অনেক মানুষ এখানে আসে ঘুরতে, এখানে পুজো দিয়ে যায়। কিন্তু আমার হাতে যেহেতু সময় একদমই নেই, সেই জন্য আমি এখানে পুজো দিলাম না, জাস্ট আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিলাম। এরপর এখান থেকে সোজা চলে যাব সোনাঝুরির হাটে। মন্দির থেকে সোনাঝুরি হাটের দূরত্ব টোটাল 8 কিলোমিটারের মতো। আপনারা যদি প্রান্তিক স্টেশন হয়ে আসেন, তাহলে এই কঙ্কালীতলার মন্দির আপনারা দর্শন করে তারপর বাকি যে সাইট সিনগুলো আছে সেগুলো আপনারা করতে পারবেন। আমি যে ট্রেনে এসেছি ওই ট্রেনের প্রান্তিকে হল্ট ছিল না, সেই জন্য আমি বোলপুর শান্তিনিকেতনে আমি নেমেছিলাম। আপনারা যদি অন্য কোনো ট্রেনে আসেন যে ট্রেনের হল্ট রয়েছে প্রান্তিক স্টেশনে, তাহলে কিন্তু আপনাদের অনেকটা সুবিধে হবে। আজকের সাইট সিনের খরচটা কম করার জন্য প্রথমে বোলপুর স্টেশন থেকে আমি একটা টোটো রিজার্ভ করে 150 টাকা দিয়ে পৌঁছে গিয়েছিলাম কঙ্কালীতলা মন্দিরের সামনে। তারপরে এখন কঙ্কালীতলা মন্দিরের সামনে থেকে আবার অন্য একটা টোটো রিজার্ভে নিয়ে আমি বাকি যতগুলো সাইট সিন আজকে করা যায় ততগুলো জায়গা ঘুরে দেখব। আসার সময় তখন আমি এই জায়গাটা দেখেছিলাম, এটা হচ্ছে শ্যামবাড়ি
সোসাইটির চোখ। এই ডান দিকে এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম কঙ্কালীতলার মন্দিরের দিকে, আর এই যে সোজা রাস্তাটা বলেছিলাম যেটা চলে যাচ্ছে সোনাঝুরি হাটের দিকে, এখন এই রাস্তা ধরবো আমরা। সোনাঝুরি হাটে পৌঁছতে গেলে প্রথমে আসতে হবে শ্যামবাটি ক্যানেলে, যেখান থেকে 4টে রাস্তা ভাগ হয়ে যায়। একদিকে কোপাই নদী, একদিকে কঙ্কালীতলা প্রান্তিক রোড, একদিকে শান্তিনিকেতন স্টেশন রোড এবং অন্যদিকে খোয়াই রোড বা অমরকুটির রোড। এই অমরকুটির রোড ধরে ডিয়ার পার্ক লেক এবং খোয়াই নদী পার করে পৌঁছতে হয় সোনাঝুরি হাটে। সমস্ত সাইট সিন হয়ে গেলে এই ভিডিওতেই আমি মেনশন করে দেব আজকের সাইট সিনে আমার টোটাল কত খরচ পড়েছে। সোনাঝুরি হাটে যাওয়ার আগে ডান দিকে এখানে একটা গ্রাম আছে বলছে ভেতরে, পলাশবনি গ্রাম, যেখানে ওই সিরিয়ালে একটা শুটিং হয়েছিল না, বাহাবনি হচ্ছে সিরিয়াল, তার শুটিং হয়েছিল এখানে ভেতরে একটা গ্রামে। যে ভেতরে দেখুন ওখানে অনেক মানুষ কিন্তু যাচ্ছে, ওখানে সব ফটোশ্যুট করছে দেখতে পাচ্ছি। এই সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজের নিচে দিয়ে একটা নদী চলে গেছে এই ডান দিকে। এই নদীটার নাম বলছে হচ্ছে খয় নদী। দেখতে পাচ্ছেন মানে কতটা গভীর, নিচেটা জঙ্গল, যদিও জল নেই এখন। এখন আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে, আর এখানে দেখুন কি মারাত্মক লেভেলের ভিড় এখানে। আমি চলে যাব এই জায়গা দিয়ে ভেতরে হাটের দিকে। এই জায়গা থেকে শুরু হচ্ছে সোনাঝুরির হাট। প্রচুর নামি দামি এখানে ব্যাগ থেকে শুরু করে এখানে চাদর কাপড়, প্রচুর মানুষ দেখছেন এখানে আসছে। সোনাঝুরি হাটে আসার আগে এই জিনিসটা কিন্তু আমি কল্পনা করিনি। যখন ওখান থেকে বেরিয়েছিলাম তখনই দেখছিলাম আকাশ পুরো একদম মেঘলা, একটা ভয় পাচ্ছিলাম যদি বৃষ্টি চলে আসে কি করব। ছাতা নিয়ে আসছিলাম বাড়ি থেকে। আর দুপুরের এই সময়টা আমি এখানে আসছি তার হচ্ছে মেন কারণ, এখানে যে সোনাঝুরির যে পুরো মার্কেট বাজার যেটা বসে সেটা কিন্তু ওই দুপুর 12:30 1টার পর থেকে বসতে শুরু করে। মানে দুপুর 2টো 2:30টার সময় একদম জমিয়ে ভিড় থাকে এখানে, সব কিছু এখানে খুলে দেয়। সেই জন্য আগে কঙ্কালীতলার মন্দিরটা আপনাদের দর্শন করালাম, তারপর আসছি এই সোনাঝুরির হাটে। কিন্তু এখানে এসেও দেখুন কী বিপদ, এখানে এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দেখুন যত দোকানে ছিল এখানে সব ঢেকে দেওয়া হচ্ছে, মেঘ পুরো একদম আকাশ কালো করে উঠেছে। বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সাথে সাথে সোনাঝুরির হাট একদম রং বেরঙে ত্রিপলের হাট হয়ে গেছে। ওইদিকে দাও। কাকু আজকে হাট বসবে বলে মনে হয়? আর তো মনে হয় না বাবা, যা জল। তবে এখানটা বৃষ্টি তো যতক্ষণ হয় ততক্ষণে, তারপরে আবার ঠিক শুকনো মতনই হয়ে যায়। যে পরিমাণে আজকে বৃষ্টি শুরু হয়েছে না, মনে তো হচ্ছে থামবে না এখন 1 ঘন্টা 2 ঘন্টার নিচে। এখানে আসার পরে যেই ভিড়টা দেখতে পেয়েছিলাম, বৃষ্টি পড়ার সাথে সাথে সব পুরো রাস্তাঘাট পুরো একদম ফাঁকা হয়ে গেছে। আর যত দোকান আছে এখানে যে সমস্ত দোকানগুলো দেখাচ্ছিলাম না, একটাও কিন্তু খোলা নেই, সব এখন ঢেকে গেছে। নীল এখন ত্রিপল এবং হচ্ছে লাল এইরকম সব দেখছি সব ছাতায়। আজকে মনে হচ্ছে এখান থেকে এইরকম দেখে ফিরে যেতে হবে। এখানে যেই দাদাদের দোকান আছে বলছে বৃষ্টি বন্ধ হয়ে গেলে আবার সব কিছু খুলে দেওয়া হবে। 45 মিনিটের মতো টানা বৃষ্টি হলো, এখন আবার এক এক করে আবার খুলে দেবে বলছে, কিন্তু আমার হাতেও সময় আর বেশি নেই। এরপরে আমি যদি সব কিছু ওপেন হওয়ার জন্য যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করি না, তাহলে বাকি জায়গাগুলো ঘুরে দেখতে পারবো না। সন্ধ্যেবেলার যে ট্রেন আমি ধরে বাড়ি ফিরবো সেটাও করতে পারবো না। এখন ঘড়িতেও 3:45 কাছাকাছি। বৃষ্টি এইসবে বন্ধ হয়েছে, আর হালকা হালকা করে কিছু কিছু দোকান এখন মানে খুলতে শুরু করছে দেখতে পাচ্ছেন। অনেক মানুষই আছে যারা এরকম বৃষ্টি হচ্ছে থেকে এখান থেকে আবার ফিরে চলে গেছে, যেমন আমি এখান থেকে এখন চলে যাচ্ছি। আর এখানে শনিবার এবং রবিবার এই দুটো দিন যদি এখানে আসা হয় তাহলে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, কারণ শনিবার রবিবার এখানে হচ্ছে হাটবার, একটু বেশি পরিমাণে এখানে দোকানদানি এখানে দেখতে পাবেন আপনারা আসলে। আগেও কোনো দিন আসিনি, এইটা জীবনের প্রথমবার আসছিলাম। ভাবছিলাম যে একটু সোনাঝুরি হাটটা একটু পায়ে হেঁটে ঘুরে একটু মানে এনজয়টা করবো, একটু দেখবো যে সোনাঝুরি হাটটা আসলে কি। কিন্তু এই বৃষ্টির মধ্যে এই যে সোনাঝুরি হাটের মধ্যে সবাই যখন ছুটোছুটি শুরু করে দিয়েছিল না, এই যে অভিজ্ঞতা এটা কিন্তু একদম সেই লেভেলের ছিল। এত পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে দেখুন, কিছুক্ষণের বৃষ্টিতে পুরো রাস্তায় জল এইরকম দাঁড়িয়ে গেছে। এই ছাতা অল্প বৃষ্টির জন্য ঠিক আছে, বেশি জল হলে ছাতা কোনো কাজের না। সোনাঝুরি গাছের যে জল পড়ছে নিচে, সেই জলে আমার শার্ট প্যান্ট জুতো সব একদম কাদা হয়ে গেছে। বিশ্বভারতীর সামনে এসেছিলাম, বিশ্বভারতীর সামনে এসে এখানে দুটো গেট দেখলাম বন্ধ রয়েছে। বাড়ি থেকে যেটা ভেবে মানে বেরিয়েছিলাম না যে একদিনে ট্যুর প্ল্যানে শান্তিনিকেতন যাব, ওখানে যেগুলো ঘোরার জায়গা সেগুলো ঘুরবো, আপনাদের সাথে সেগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সোনাঝুরি হাটটা ওটা অল্প একটু দেখাতে পেরেছি, বাদবাকি তো পুরোটাই বৃষ্টির সিন। 3 পাহাড়ি যে বট গাছটা আছে সেটা আরেকবার আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখছেন এখানটা এখন হচ্ছে দাঁড়িয়েছি, এই যে বট গাছটা, এই বট গাছের নিচে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে এখানে কবিতা লিখতেন। এখানে একটা ছড়া লিখেছিলেন, কুমোর পাড়ায় গরুর গাড়ি, যে ছড়াটা আমরা পড়েছি।
সহজ পাঠের যে একদম প্রথম পাতায় যে ছবিটা দেওয়া আছে না, তাল গাছের ছবি না কিছু ছবি, ওটা কোথায় আছে? ছাতা নিয়ে সব জায়গায় ব্লক করা যায় না, সব কিছু অন্ধকার অন্ধকার আছে, নিজেকেই দেখতে পাওয়া যায় না। এখানে জলের জন্য আমি ওখানে গিয়ে দেখাতে পারছি না। এই যে ছোট কুটিরের মতো দেখছেন, এর মাঝখান থেকে একটা কিন্তু তাল গাছ সোজা ওপরের দিকে উঠে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই তাল গাছ দেখেই কিন্তু ওই যে একটা ছোড়া আছে না, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, ছোড়াটা এই তাল গাছ দেখেই করেছিলেন। ভেতরে কিন্তু ঘোরার জন্য এখানে অনেক জায়গা আছে। আমি 10-12 বছর আগে এই জায়গা এসেছিলাম, তখন বয়সটা খুবই অল্প ছিল, বেশি কিছু তখন মানে জানতাম না। ভেতরে আমরা যখন এন্ট্রি করেছিলাম আগে, তখন এখানে একটা গাইড নিয়েছিলাম, এইটুকু আমার মনে আছে। এই যে দূরে সাদা রঙের যে ঘরটা দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে রবীন্দ্রনাথের সেই কাঁচের উপাসনার ঘর। এখানে এখনও বলছে নাকি বুধবার দিন, মানে প্রত্যেক বুধবার দিন এখানে সকালে এখানে প্রার্থনা করা হয়। আর ডান দিকে দেখছেন এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে যে বিখ্যাত যে পৌষ মেলা হয়, সেটা আগে বসতো এই মাঠে। এখন এই মেলাটা সরে গিয়ে এখন ওই যে বিশ্বভারতীর ওইদিকে যে মাঠটা দেখেছিলাম ওখানে চলে গেছে। এই কাঁচের যে উপাসনা ঘর আছে তার ভেতরে এন্ট্রি করার গেটটা এটাই, কিন্তু দেখুন এখন বন্ধ রয়েছে, তালা দিয়ে দিয়েছে পুরো। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এইভাবে দেখানো একদমই সম্ভব নয়। চলুন টোটোতে উঠে পড়ি, দেখি আর কি আছে দেখার এখানে। এখন যে জায়গাটাতে এসেছি এই জায়গার নাম হচ্ছে ছাতিমতলা, একদম রাস্তারই পাশে। পুরানো লোকমুখে শোনা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোবেলায় তার বাবার সাথে এই জায়গাতে এসেছিলেন। এখানে সামনে দূরে একটা ছাতিম গাছ ছিল, যেটা এখন এখানে নেই। এই ছাতিম গাছের নিচে বসে রবীন্দ্রনাথ এখানে খুবই শান্তি পেয়েছিলেন। এবং এই যে পুরো যে জায়গাটা দেখছেন, তখনকার দিনে এখানের যে রাজা যিনি ছিলেন তার কাছ থেকে নাকি 1 টাকার বিনিময়ে এই পুরো জায়গাটা কিনেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গার নাম দিয়েছিলেন ছাতিমতলা। এই ছাতিম গাছের নিচে বসেই এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে শান্তি অনুভব করেছিলেন, সেই জন্য এই জায়গার নামকরণ করেছিলেন শান্তিনিকেতন। এখন আমি যেই জায়গাতে এসেছি এখানে হচ্ছে যে রবীন্দ্রনাথের পুরনো যত সব স্মৃতি আছে না, সব কিছু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা এন্ট্রি গেট, প্রবেশ মূল্য জনপ্রতি 70 টাকা করে। আর এখানে ছাত্ররা যদি আসে এখানে ঘুরতে, মানে গ্রুপে, তাহলে ছাত্রদের জন্য জনপ্রতি 10 টাকা করে। চলুন ভেতরে যাওয়া যাক। তার এখানে ভেতরে ক্যামেরা এলাও আছে তো? এমনি বাইরে এলাও আছে? এমনি বাইরে এলাও আছে? ব্যাগটা যাবে নাকি? সঙ্গে ব্যাগ থাকলে ব্যাগ কিন্তু নিয়ে ভেতরে যাওয়া যাবে না। পাশে এখানে একটা দেখুন কাউন্টার আছে, ফ্রি কাউন্টার, ক্লক রুম, এখানে ব্যাগ রাখতে হবে। এখানে ভেতরে রবীন্দ্রনাথ এবং ঠাকুর পরিবারের যত সাজ সরঞ্জাম, এইসব জিনিস রবীন্দ্রনাথ ঠাকুরকে গিফট করা হয়েছে বিভিন্ন দেশ থেকে। সেই সব সামগ্রী, থালা বাসন ঘটি বাটি থেকে এমনকি ছুরি, ঠাকুর পরিবারের যে তলোয়ার, সমস্ত কিছু ভেতরে স্টোর করে রাখা হয়েছে। ভেতরে ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি কোনোরকমভাবে অ্যালাউ নেই। যারা হাতে মোবাইল কিংবা ক্যামেরা নিয়ে যাচ্ছে তাদেরকে ভেতরে ঢোকার সাথে সাথে বারণ করে দিচ্ছে। তা সত্ত্বেও জোর করে দেখছি কিছু মানুষ ভেতরে ছবি তোলার চেষ্টা করছে। কেন, কিসের জন্য, কিছু মানে বুঝতে পারছি না। রবীন্দ্রনাথের ছবি গুগলে এমনিতেই অনলাইনে অ্যাভেলেবেল আছে, তা সত্ত্বেও বারণ করার পরেও জোর করে ছবি তোলার কোনো মানে হয় না ভেতরে। এক কথায় এই জায়গাকে ঠাকুর পরিবারের একটা সংরক্ষণশালা বললেই চলে। এই জায়গাতে দেখার মতো কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে, রবীন্দ্রনাথের পুরানো সেই গোলাপ বাগান ইত্যাদি ইত্যাদি, আরও অনেক কিছু। করোনা ভাইরাস চলাকালীন বেশ কিছু স্পট বন্ধ হয়ে গিয়েছিল, যেগুলো আজ পর্যন্ত খোলা হয়নি। এখনের সময়ে আমাদের দেশের ছেলেমেয়েরা বাইরের দেশে লেখাপড়া করার জন্য যায়, কিন্তু রবীন্দ্রনাথের সময়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় ছিল যেখানে বাইরের দেশ থেকে ছেলেমেয়েরা এই দেশে লেখাপড়া করার জন্য আসতো। আর আমি এখন চলে এসেছি প্রান্তিক স্টেশনে। একদিনে সমস্ত জায়গা ঘুরে দেখা সম্ভব না হলেও আজকে কিন্তু একটা দিনে অনেকটা জায়গা কিন্তু আমরা কভার করে ফেলতাম। আর যেটুকু জায়গা দেখিয়েছিলাম ভালোভাবেই দেখাতে পারতাম। বৃষ্টিতে ভিজে ভিজে তো ছাতা নিয়ে সব জায়গা দেখানো যায় না। আপনারা যখন এখানে আসবেন ওয়েদার দেখে আসবেন। আর এখানে এসে কিন্তু আপনারা স্টেশন থেকে যখন টোটো বুক করবেন না, ওখান থেকে কিন্তু অনেক বেশি প্রাইস বলে। এই যে দাদাকে দেখছেন, দাদা কিন্তু অনেক কম প্রাইসে অনেকগুলো জায়গা হচ্ছে ঘুরিয়ে দিয়েছে আজকে। আরও সময় দিয়ে আমাকে ঘোরাতে পারতো যদি না এই বৃষ্টিটা যদি না আসতো। যদি এখান থেকে দাদা কত করে নিচ্ছ সেটা একটু বলে দাও। সাইট সিন একদিনের জন্য কেউ যদি এখানে আসে, না একদিনে ঘুরে দেখার মতো সাইট সিন মানে দেখিয়ে দেবে, কত নেবে? 600-700। আমি যেহেতু বেশি পয়েন্ট দেখিনি সেই জন্য আমার কাছ থেকে 500 টাকা নিয়েছে। বছরের অন্য সময় যখন আপনারা এখানে আসবেন, এখানে কিন্তু ওই 600 টাকা 700 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখানে আরও বেশ কিছু জায়গা আছে দাদা যেগুলো বলছিল, কারণ সমস্ত জায়গার নাম তো আমি জানি না। এখানে আপনারা আসলে চেষ্টা করবেন যে এখানে একটা দিন থেকে 2 দিনের সমস্ত জায়গা আপনারা ঘুরে দেখার চেষ্টা করবেন। তো দাদার ফোন নাম্বারটা আমি হচ্ছে ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর একটু মুখে যদি বলে দাও সব থেকে ভালো হবে। 8695175578। আমি আপনাদের হাইলি রেকমেন্ড করছি, যদি আপনারা শান্তিনিকেতনে ঘুরতে আসেন তাহলে সাইট সিন শেষ হয়ে গেলে অবশ্যই
বোলপুর শান্তিনিকেতন স্টেশনে না উঠে তার আগে স্টেশন প্রান্তিকে চলে আসুন। এখান থেকে আসলে কি সুবিধা হবে, বোলপুর শান্তিনিকেতনে প্রচুর মারাত্মক ভিড়। ওখান থেকে জেনারেল টিকিটে যদি যাওয়ার প্ল্যান করেন তাহলে সিট একদমই পাবেন না, কিন্তু প্রান্তিক স্টেশনটা দেখুন পুরো খালি রয়েছে। প্রান্তিক স্টেশন হয়ে তারপর বোলপুরে ঢুকবে, তারপরে যাবে হাওড়া। এখান থেকে যদি বসার সিট পেয়ে যাই তাহলে খুবই ভালো। তাহলে ভিডিওটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। যদিও ভালোভাবে দেখাতে পারিনি আজকে বৃষ্টির জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।